আমরা গত ক্লাসে তরঙ্গ সম্পর্কে যেটা শিখেছি সেটা হচ্ছে তরঙ্গের ধর্ম অর্থাৎ ওয়েভ প্রপার্টিস। তার সাথে শিখেছি ওয়েভ ইকুয়েশন, তরঙ্গের সমীকরণ। সেই ওয়েভ ইকুয়েশনটা দেখতে ছিল এরকম: y ইজ ইকুয়ালস টু a sin kx মাইনাস ওমেগা টি। তো এই ওয়েভ ইকুয়েশনকে টার্গেট রেখে বিভিন্ন ওয়েভ প্রপার্টিস গুলো আমরা এখানে বলছি। প্রথম হচ্ছে যে অ্যামপ্লিটিউড বা বিস্তার, এই পার্টটাকে বলা হয়। দ্বিতীয়ত ফেজ বা দশা, এটা বলা হয় এই অংশটাকে পাই। তৃতীয়ত এক্স এর সঙ্গে যে টার্মটা যুক্ত থাকে সেটাকে বলা হয় ওয়েভ নাম্বার। ভালো করে বললে অ্যাঙ্গুলার টার্মটা যোগ করতে হয়, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। এটাকে 2π/λ এটাও বলা হয়, যেখানে ল্যামডা হচ্ছে যে তোমার ওয়েভ লেন্থ। চতুর্থত টি এর সঙ্গে যে টার্মটা থাকে সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক। এর সাথে পর্যায়কাল বা টাইম পিরিয়ডের সম্পর্ক আছে। ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/টি। এখানে টি কে কি বলা হয়? টাইম পিরিয়ড বা পর্যায়কাল। ওয়েভ ভেলোসিটি ভি দ্বারা প্রকাশ করা হয়, ইজ ইকুয়ালস টু ওমেগা বাই কে, অথবা ল্যামডা বাই টি, অথবা ল্যামডা ইন্টু এফ। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি বা প্রাবল্য। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং এর পরিমাণটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু হাফ রো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু ভি। ভিটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এ হচ্ছে অ্যামপ্লিটিউড, রো হচ্ছে ডেন্সিটি। তাহলে এইগুলো হলো আমার ওয়েভ প্রপার্টি, আর এটা হলো আমার ওয়েভ ইকুয়েশন। এরপরে আমরা এই ওয়েভ প্রপার্টির কনসেপ্টকে কাজে লাগিয়ে বিভিন্ন ফেনোমেনা এক্সপ্লেন করব। তার জন্য আমাদের একটা নতুন কনসেপ্ট শিখে নিতে হবে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতনের নীতি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম: ধরো এখান থেকে কেউ কোনো তরঙ্গ তৈরি করলো, ধরো শব্দ তরঙ্গ তৈরি করলো। এখানে যে ব্যক্তি আছে সে একটা শব্দ তরঙ্গ তৈরি করলো। আচ্ছা, আর এখানে যে একজন আছে সেও একটা শব্দ তরঙ্গ তৈরি করলো। তো এই শব্দ তরঙ্গ যখন কিছু কিছু অঞ্চল আছে, ধরো এই জায়গায়, এই অঞ্চলের উপর দিয়ে দুটো তরঙ্গই একই সাথে পাস করবে, তাহলে নীল রঙের যে তরঙ্গটা তার জন্য এখানে যে কোণা আছে সেই কোণার ডিস্টারবেন্স হবে, আবার হলুদ রঙের তরঙ্গের জন্য এখানে যে কোণাটা আছে সেই কোণাটা ডিস্টারবেন্স হবে। তাহলে দুটো তরঙ্গ যখন একসাথে ওই অঞ্চলটার বা কোনো অঞ্চলের মধ্য দিয়ে যখন যাবে, সেই কণাটার ডিস্টারবেন্সটা কিরকম হবে সেটা আমরা উপরিপাতনের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল থেকে বলবো। কিরকম না, নীল রঙের যে তরঙ্গ সেই তরঙ্গটার জন্য এই যে বিন্দুটা আছে পি বিন্দু, এই পি বিন্দুতে ডিস্টারবেন্স কত না y1 is equals to a1 sin ওমেগা টি মাইনাস kx। এখন আমি ধরে নিচ্ছি এই পুরো ফেনোমেনাটা ধরো এই দিক বরাবর যাচ্ছে সুবিধার্থে, মানে একই রেখার উপরে যেটা x অক্ষ, তাই আমি এখানে x অক্ষ ধরে নিয়েছি। সিমিলারলি দ্বিতীয় তরঙ্গের জন্য কি হচ্ছে y2 is equals to a2 sin ওমেগা টি মাইনাস kx। তাহলে এটা হচ্ছে দুটো আলাদা আলাদা তরঙ্গ একটা বিন্দুর মধ্য দিয়ে বা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে যখন যাবে সেই অঞ্চলের কণার সরণ, তার সমীকরণ হবে এরকম: y is equals to y1 plus y2। অর্থাৎ দুটো তরঙ্গের উপরিপাতন ঘটবে। যেমন আমরা এসএইচএম এ পড়েছিলাম দুটো আলাদা আলাদা সরল দোলগতির উপরিপাতন ঘটে, অর্থাৎ বীজগাণিতিক যোগফল ঘটে। সিমিলারলি এখানেও একই জিনিস, দুটো আলাদা আলাদা তরঙ্গের সরণের বীজগাণিতিক যোগফল ঘটানো হবে। এই ঘটনাটাকে বলা হয় পরিপাতনের নীতি বা সূত্র। তো ভালো কথায় বললে এরকম দাঁড়ায়, যখন দুই বা ততোধিক তরঙ্গ একই মাধ্যমের মধ্য দিয়ে একই সঙ্গে বিস্তার লাভ করে, এই যে দেখো একই মাধ্যমের মধ্য দিয়ে একই সঙ্গে বিস্তার লাভ করছে, তখন প্রতিটা তরঙ্গ স্বাধীনভাবে বিস্তার লাভ করে,
অর্থাৎ এর এফেক্ট একে কোন রকম কোনো ডিস্টার্ব ক্রিয়েট করে না, আবার হলুদ নীলকে কোন রকম কোনো ডিস্টার্ব করে না, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি হয়। এটার মানে কি ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যদি অন্য কোনো পার্সন থাকে, সেই পার্সনটা এরও কথা ভালো করে বুঝতে পারবে, এরও কথা ভালো করে বুঝতে পারবে, দুজনে যদি একসাথে কথা বলে। যদি স্বাধীনভাবে না বিস্তার লাভ করতো, তাহলে কি হতো, তুমি দুজনের কথা মিলেমিশে নতুন ধরনের কথা তৈরি হতো, যেটা তোমার পক্ষে বোঝা দুষ্প্রাপ্য হয়ে যেত। তার মানে কি, এখানে যেটা বোঝাতে যাচ্ছি, কেউ কারো গতিকে বা কারো ডিস্টারবেন্সকে কোন রকম কোনো এফেক্ট করে না। এখানে দাঁড়িয়ে তুমি যেমন এর শব্দ ক্লিয়ারলি বুঝতে পারবে, এর শব্দ ক্লিয়ারলি বুঝতে পারবে, তার মানে এর ডিস্টারবেন্সকে কোনো এফেক্ট করছে না, প্রত্যেকেই স্বাধীনভাবে যাচ্ছে, কিন্তু একটা অঞ্চলের মধ্যে দিয়ে দুজনেই যাচ্ছে। ওই জন্য কথাটা বলা হয় যে স্বাধীনভাবে বিস্তার লাভ করতে পারে। এবং কি বলেছে, কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো কণার লব্ধি সরণ প্রতিটি তরঙ্গের দরুন ওই কণাটির পৃথক পৃথক সরণের বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান হবে। এইটাকে বলা হয় উপরিপাতনের নীতি। এখন আমার হাতে দুটো হাতিয়ার আছে, একটা হচ্ছে ওয়েভ প্রপার্টিস, আরেকটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা তরঙ্গ সম্পর্কিত কতগুলো ঘটনা আছে, সেই ঘটনাকে ব্যাখ্যা করতে পারবো। কি কি সেই ঘটনা? 1 নাম্বার রিফ্লেকশন, রিফ্র্যাকশন, স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গ, ইন্টারফারেন্স বা ব্যতিচার, ডিফ্র্যাকশন বা অপবর্তন, এরপর হচ্ছে তোমার বিটস বা স্বরকম্প। তাহলে এতগুলো ঘটনা আছে, যেই ঘটনাকে আমরা এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমে যেই কনসেপ্টটা আমরা শিখবো সেটা হচ্ছে যে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গ। প্রথমে জিনিসটা কখন তৈরি হবে? দেখেন দুটো কনসেপ্ট লিখেছি, একই কম্পাঙ্ক এবং বিস্তার যুক্ত। কটা তরঙ্গ? না, দুটি তরঙ্গ। তাহলে একটা দুটো তরঙ্গ আমরা নেব, যে দুটো তরঙ্গের কম্পাঙ্ককে আমি করব কি, কম্পাঙ্ককে একই রাখবো, আর তাদের বিস্তারকে আমি একই রাখবো। এইরকম দুটো তরঙ্গ, এবং কি তারা বিপরীত দিক থেকে আসবে। তাহলে একজন তরঙ্গের সমীকরণ হচ্ছে y1 = a sin kx - ωt। এটা কোন দিকে যাবে? এই তরঙ্গটা ডান দিকে যাবে, কারণ এখানে মাইনাস সাইন আছে। আরেকটা হচ্ছে যে y2 = a sin kx + ωt। ভালো করে লক্ষ্য করো, কখন ঘটবে না, কম্পাঙ্ক একই রাখতে হবে। দেখো দুজনের কম্পাঙ্ক একই এবং বিস্তার একই বা প্রায় একই নিতে পারো, এটা নিয়ে পরে আমি আলোচনা করব। এখন আপাতত একই নিয়েছি, বিস্তার একই রেখেছি, কিন্তু তারা বিপরীত দিক থেকে আসতে হবে। তার মানে দেখো, একজন ডান দিকে যাচ্ছে, আরেকজন বাম দিকে যাচ্ছে, এই যে হলো। তো এইরকম ফেনোমেনা আমরা কিরকম করে তৈরি করতে পারি? তুমি ধরো একটা স্ট্রিং নিলে, এই জায়গাটা আটকানো, তো এই জায়গায় তুমি কম্পন তৈরি করলে, তো এই তরঙ্গ, যেটা সাদা রঙের তরঙ্গটা যেটা তৈরি হবে, সেটা করবে কি না, y1 কে ইন্ডিকেট করছে। সিমিলারলি ওখান থেকে তরঙ্গের প্রতিফলন ঘটবে, তরঙ্গের প্রতিফলন ঘটলে এই যে তরঙ্গটা দেখতে পাচ্ছি, এটা ইন্ডিকেট করছে y2 কে। তাহলে এই দুটো তরঙ্গের উপরিপাত ঘটবে, আপতিত এবং প্রতিফলিত তরঙ্গ। উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ তৈরি হবে, সেটাকে আমরা বলছি স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গ। কেন বলা হচ্ছে স্থাণু? মানে একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেই তরঙ্গটা শক্তিকে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে না, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে স্থাণু তরঙ্গ। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? একই কম্পাঙ্ক এবং বিস্তারযুক্ত দুটি তরঙ্গের বিপরীত দিক থেকে আগমনের ফলে তাদের উপরিপাতন ঘটলে যে তরঙ্গের সৃষ্টি হয়, সেই তরঙ্গকে আমরা বলি স্থাণু তরঙ্গ। কারণ এই লব্ধি তরঙ্গের ফলে শক্তির একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর ঘটতে পারে না, এই জন্য এটাকে বলা হয় স্থাণু তরঙ্গ।
ইকুয়েশনটা করে দেখি, উপরিপাতনের নীতি লাগাচ্ছি। y ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2, এটা হচ্ছে আমার উপরিপাতনের নীতি। y1 এর মানটা বসিয়ে দিচ্ছি a sin kx মাইনাস ওমেগা টি প্লাস a sin kx প্লাস ওমেগা টি। a কমন নিয়ে নিচ্ছি, sin kx মাইনাস ওমেগা টি প্লাস sin kx প্লাস ওমেগা টি। এটাকে আমরা বলতে পারি sin c প্লাস sin d। তো sin c প্লাস sin d এর সূত্র তো আমরা জানি, সূত্রটা বসাচ্ছি 2 ইন্টু sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এটা দাঁড়াচ্ছে 2 ইন্টু a, ওমেগা টি কেটে যাবে, তার মানে 2kx হবে, 2 কেটে যাবে, অ্যান্সার দাঁড়াচ্ছে sin kx ইন্টু cos kx কেটে যাবে, 2 ইন্টু ওমেগা টি মাইনাস সাইন, cos মাইনাস সাইনকে অ্যাবজর্ব করে নেবে, অ্যান্সার দাঁড়াবে ওমেগা ইন্টু টি। তাহলে y ইজ ইকুয়ালস টু, এটা পেলাম আমরা লব্ধি সরণের সমীকরণ। আমি কেন বলছি লব্ধি সরণ, কেন বলছি না লব্ধি তরঙ্গ, ব্যাপার আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম কনসেপ্ট, আমি এখানে বলছি যে লব্ধি সরণ বলছি, লব্ধি তরঙ্গ কেন বলছি না। ইকুয়েশনটায় লক্ষ্য করো, তরঙ্গের সমীকরণে সাইনের মধ্যে kx ওমেগা টি দুটো টার্ম থাকবে, সাইন অথবা কস যে কোনো। এখানে দেখো কোনো একটা কস বা সাইনের মধ্যে kx ওমেগা টি দুজনে একসাথে নেই। তার মানে কি? তার মানে হচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি তরঙ্গ নয়, প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট, সেটা হচ্ছে যে এখানে এই যে পার্ট আছে, এই পার্টটাকে আমরা বলবো লব্ধি তরঙ্গের বিস্তার। অর্থাৎ অ্যান্সারটাকে যদি এরকম করে লিখি খুব ভালো হবে, a ড্যাশ ইন্টু cos ওমেগা টি, যেখানে a ড্যাশ ইজ ইকুয়ালস টু 2a sin kx, এটা। তাহলে এই ইকুয়েশনটা যদি একটু অবজার্ভ করো, এটা হচ্ছে যে এসএইচএম এর ইকুয়েশন। এই জন্য আমি এখানে তরঙ্গ কথাটা বলা সত্ত্বেও কিন্তু আমি এই কথাটা বলছি না, ইন্ডিকেট করার জন্য। এরপর আমি আরো ডিটেলসে এটাকে এক্সপ্লেন করব অ্যানিমেশনের সাহায্যে। তাহলে কি হলো, এই বিস্তার পার্টটাকে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে বিস্তার পার্টের খেলা একটা নতুন রকম আইডিয়া তৈরি হবে। আমরা আগে যেখানেই বিস্তার সম্বন্ধে জেনেছি সেই বিস্তারটা অলওয়েজ কনস্ট্যান্ট হয়, ধ্রুবক, কোনো পরিবর্তন নয়। কিন্তু যখনই আমি উপরিপাতনের সূত্র শিখে নেব, তারপর থেকে বিস্তারটা হয় সময়ের সাথে পরিবর্তন হবে, না হয় অবস্থানের সাথে পরিবর্তন হবে, না হয় দুজনের সাথেই পরিবর্তন হবে। এখানে যে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গের কথা বলা হচ্ছে, ভালো করে যদি দেখো তাহলে এটা স্থানের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে স্থানের বিভিন্ন জায়গায় বিস্তার বিভিন্ন হবে। মাধ্যমের মধ্যে অবস্থিত সমস্ত কণাগুলোর বিস্তার একই হবে না। কোনো অবস্থান আছে, যেমন ধরো x is equals to 0, lambda by 2, lambda 3 lambda by 2, এইরকম পজিশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে যে তোমার বিস্তারের মান 0 থাকবে। তো এটাকে নিয়ে ডিটেলসে বলি। আমরা যে বিস্তারের সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে এরকম, a ড্যাশ is equals to 2a sin kx। এক্ষেত্রে এই যে বিস্তারের মান বিভিন্ন হতে পারে, বিস্তারের সর্বনিম্ন মান কি হতে পারে? 0, a dash is equals to 0। এটা কখন হবে? এটা তখনই হবে যখন sin kx is equals to 0 হবে। কোন কন্ডিশনে হবে? এটা যদি সাধারণ সূত্র লাগাই, kx is equals to 0, পাই, 2 পাই, 3 পাই, এইরকম কন্ডিশনে আমি কি পাবো না sin kx এর মান 0 পাবো। আর আমরা কি জানি? k is equals to 2 পাই বাই ল্যামডা। এই মানটা যদি এখানে বসাই,
তখন আমার x এর মান কি হবে? x ইজ ইকুয়ালস টু দাঁড়াবে 0 ল্যামডা বাই 2 ল্যামডা 3 ল্যামডা বাই 2। আমি যদি এরকম একটা জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করি, আমি এটাকে যদি x ইজ ইকুয়ালস টু 0 ধরে নিই অরিজিন, তাহলে এরকম কতগুলো জায়গা পাবো ল্যামডা বাই 2 ল্যামডা, যেখানে কি হবে তরঙ্গটার বিস্তার শূন্য, মানে সারা জীবন ধরে কণাগুলো এই জায়গাতেই স্থির অবস্থায় থাকবে। হয়েছে? আচ্ছা, আরেকটা কন্ডিশন কি? আরেকটা কন্ডিশন হচ্ছে যে তোমার এরকমও হতে পারে যেখানে a ড্যাশের মান 2a, কখন? যখন sin kx ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হবে, অর্থাৎ বিস্তারের সর্বোচ্চ মানের পরিমাণটা হবে 2a, তখনই। তো সেই কন্ডিশন কখন স্যাটিসফাই হবে? যখন kx ইজ ইকুয়ালস টু পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2 এরকম করে হতে থাকবে। তো k এর মান যদি বসাই তাহলে সেক্ষেত্রে আমরা x এর মান পাবো এরকম ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4 এরকম কন্ডিশন পাবো। তো এটা জেনারেল রুলস এরকম দাঁড়াচ্ছে n ল্যামডা বাই 4। সিমিলারলি জেনারেল রুলস এরকম দাঁড়াচ্ছে n ল্যামডা বাই 2, যেখানে n is equals to 0 1 2 3, এখানেও n is equals to 1 3 5। ঠিক আছে, এটাকে একটু মাথায় রাখবে জেনারেল রুলসটা। এরকম সিচুয়েশন পাবো যেখানে, তাহলে এই সিচুয়েশন গুলো কিরকম? ধরো এই জায়গাটায় দেখো ম্যাক্সিমাম আছে, এই জায়গাটায় ম্যাক্সিমাম আছে, এই জায়গাটায় ম্যাক্সিমাম আছে। তার মাঝের কোণাগুলো কি হবে? তার মাঝের কোণাগুলোর বিস্তার কি হবে? সর্বোচ্চ এবং সর্বনিম্নর মাঝে থাকবে। এই যে যেখানে বিস্তারের মান 0, সেই বিন্দুগুলোকে আমরা বলি নোড বা নিস্পন্দ বিন্দু। আর যে জায়গায় বিস্তারের মান সর্বোচ্চ সেটাকে আমরা বলি অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। এখানে একটা নোড কোথায় পেয়েছিলাম? ল্যামডা বাই 4 এ পেয়েছিলাম। একটু ভালো করে স্ক্রিনটা দেখো, একটা নিস্পন্দ বিন্দু একটা সুস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব ল্যামডা বাই 4 কি নোড অ্যান্টিনোড অথবা অ্যান্টিনোড নোড, যে কোনো একটা অ্যান্টিনোড আর তারপরে নোড, এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা ল্যামডা বাই 4 হবে। আর যদি পরপর দুটো নিস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে ল্যামডা বাই 2। এটা হয় পরপর দুটো অ্যান্টিনোড অথবা পরপর দুটো নোড, এদের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে ল্যামডা বাই 2, আর একটা নোড একটা অ্যান্টিনোড মধ্যবর্তী দূরত্ব হবে ল্যামডা বাই 4। খুব 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এটার উপর বেস করে পরবর্তীকালে সমস্ত এক্সপ্লেনেশন আসবে। কি এক্সপ্লেনেশন পেলাম এখান থেকে? যে একটা সুস্পন্দ বিন্দু তারপরের নিস্পন্দ বিন্দু, অথবা একটা নিস্পন্দ বিন্দু তারপরের সুস্পন্দ বিন্দু, তাদের মাঝের দূরত্ব ল্যামডা বাই 4 হবে। আর একটা নিস্পন্দ বিন্দু ঠিক তার পরের নিস্পন্দ বিন্দু, অথবা একটা সুস্পন্দ বিন্দু ঠিক তারপরের সুস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব হবে ল্যামডা বাই 2। লব্ধি যে ডিস্টারবেন্স বা কম্পন তৈরি হবে তার বিভিন্ন কণাগুলো বিভিন্ন বিস্তার নিয়ে যাবে এবং প্রতিটা কণার কম্পাঙ্ক একই হবে। ক্লিয়ার? তো এই ব্যাপারটাকে আমি প্রথমে অ্যানিমেশনে দেখাই, তাহলে আর ব্যাপারটা আরো ভালো ক্লিয়ার হবে। আমি প্রথমে একটা স্থান তরঙ্গ তৈরি করব। স্থান তরঙ্গ তৈরি করার জন্য দুটো একই প্রপার্টির কিন্তু বিপরীত দিক থেকে দুটি তরঙ্গ আসতে হবে। তাই আমি একটা তরঙ্গকে আপতিত তরঙ্গ আর একটা প্রতিফলনের মাধ্যমে তার বিপরীত দিক থেকে দুটো তরঙ্গ সৃষ্টি করছি। কিভাবে দেখো, এই যে তরঙ্গটা তৈরি হচ্ছে এটা হচ্ছে তোমার আপতিত তরঙ্গ। এটা হচ্ছে তোমার প্রতিফলক। এই তরঙ্গ আপতিত হচ্ছে প্রতিফলকের মাধ্যমে। এটা লাল রঙের তরঙ্গ আপতিত রশ্মিটা, ঠিক আছে। প্রতিফলনের মাধ্যমে যে প্রতিফলিত তরঙ্গ তৈরি হয়েছে সেটা দেখো নীল রঙের, সেটা অগ্রসর হচ্ছে, ঠিক আছে। তো উপরিপাতনের যে তরঙ্গটা সেটা আমি দেখাবো একটু পরে, আগে এই দুটো তরঙ্গ দেখে নাও।
হ্যাঁ, আপতিত তরঙ্গ লাল রঙের আর প্রতিফলিত তরঙ্গ নীল রঙের, এদের লব্ধি তরঙ্গ যেটা তৈরি হবে সেটা হচ্ছে কালো রঙের। তো আমি আপাতত লব্ধি তরঙ্গটা নিয়ে বলি। এই যে লব্ধি তরঙ্গ, এটাই হচ্ছে তোমার স্থানু তরঙ্গ। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে কতগুলো পয়েন্ট পাবে সেগুলো দেখো এন দিয়ে লেখা হয়েছে। সেই কণাগুলো দেখো প্রত্যেকে স্থির, কারো কোনো মুভমেন্ট হচ্ছে না। এই যে, আর তার পাশে দেখো এ দিয়ে লেখা আছে, সে দেখো সর্বোচ্চ পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে যে অ্যান্টিনোড আছে অর্থাৎ সুস্পন্দ বিন্দু আছে, সে সর্বোচ্চ দূরত্ব পর্যন্ত যাচ্ছে। আর নোড বা নিস্পন্দ বিন্দু তারা দেখো স্থির আছে। এখানে যে যতগুলো কণা আছে, দুটো নোডের মাঝখানে যতগুলো কণা আছে তারা প্রত্যেকেই একই সাথে কম্পিত হচ্ছে। তার মানে কি একই সাথে কম্পিত হওয়া, এটার মানেটা কি? ওয়েভ মেকানিক্স এর ভাষায় বলবো তারা প্রত্যেকেই একই দশায় আছে। আবার দেখো তার পাশের অঞ্চলে চলে যাও, তার পাশের অঞ্চলে কিন্তু তারা তার বিপরীত দশায় আছে। একজন নিচের দিকে নামলে আরেকজন উপরের দিকে উঠছে। তাহলে পাশাপাশি অবস্থিত দুটো অঞ্চলের কণাগুলো 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে। আর এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই পোর্শনটাকে বলা হয় একটা লুপ। ক্লিয়ার? তো এইবার আমি ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের দুটো দেখাচ্ছি। তো এটা দেখে কোনো লাভ নেই, কিছু বুঝতে পারবে না। কোনো জায়গায় যে যখন ম্যাক্সিমাম হচ্ছে, এই যে যখন ম্যাক্সিমাম হয়ে গেছে দেখো এই যে জায়গায় দুটো পয়েন্ট একসঙ্গে মিলে যাচ্ছে একই দিকে, এই যে একই দিকে মিলে গেছে। এবার যখন মিনিমাম হচ্ছে তখন 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 দেখো দুটো বিপরীত দিকে চলে আসছিল। দাঁড়াও, এই দেখো এই জায়গায় এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দেখো লালের যে পয়েন্টটা আর নীলের যে পয়েন্টটা তারা প্রত্যেকে মিলে রেজাল্টেন্ট ডিস্টারবেন্স 0 করে দিয়েছে বিপরীত দিকে আছে বলে। এই যে দেখো এই জায়গায় ডিস্টারবেন্স, এই দুজনে একই দিকে আছে, একই দিকে থাকলে কি হবে, তারা যুক্ত হয়ে রেজাল্টেন্ট ডিস্টারবেন্স আরো বাড়িয়ে দিয়েছে। তো এটা তো থাকে না, এই দুটো থাকে না। যখন ডিস্টারবেন্স রেজাল্টেন্ট হবে তখন আমরা এটা পাবো, এই ডিস্টারবেন্সটা পাবো। আর আগের দুটো ডিস্টারবেন্স গায়েব হয়ে যাবে, মানে সেগুলো থাকবে না, কিন্তু তার ইফেক্ট থাকবে, কিন্তু সেগুলো থাকবে না। তাহলে লব্ধি ডিস্টারবেন্সটা এরকম হবে। যে কোনো দুটো নোড অথবা যে কোনো দুটো অ্যান্টিনোডের মাঝের দূরত্ব λ/4। আর এখানে দেখো প্রত্যেকটা কোণাই SHM এ ভাইব্রেট করছে cos ওমেগা টি টার্মটা। আর দেখো এখান থেকে যত দূরত্ব বাড়ছে প্রতিটা কোণার বিস্তার আলাদা আলাদা, প্রতিটা কোণার বিস্তার আলাদা আলাদা। দেখো কেউ এখান পর্যন্ত যাচ্ছে, এখানে যে কোণাটা আছে সে খুব এখান পর্যন্ত যাচ্ছে, কম বিস্তার যাচ্ছে। তার মানে কি বিস্তারটা এক্স এর অপেক্ষক। এখানটায় লক্ষ্য করো, এই যে বিস্তারটা আছে এটা এক্স এর অপেক্ষক, বুঝছো? আর প্রত্যেকেরই তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা যে লব্ধি যে তরঙ্গটা আছে, ঠিক, তো লব্ধি তরঙ্গের যদি তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা হয় সেটা হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে ঢুকে বসে আছে। আর লব্ধি কম্পাঙ্ক যদি বলা হয় তাহলে সেটা এর মধ্যে ঢুকে বসে আছে। তো এই টার্মটা কোথা থেকে এসেছে? এখান থেকে এসেছে। আর এই টার্মটা কোথা থেকে এসেছে? এই ওমেগা টার্মটা থেকে এসেছে। তার মানে যে দুটো তরঙ্গের উপরিপাতন হচ্ছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক হবে, লব্ধি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পরের সঙ্গে রিলেটেড। স্থানু তরঙ্গের ক্ষেত্রে বা আমরা এরকম করে বলতে পারি যে স্থানু তরঙ্গের কতগুলো বৈশিষ্ট্য পেলাম। কি বৈশিষ্ট্য? প্রথমে হচ্ছে যে স্থানু তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের প্রতিটি কণার বিস্তার একই নয়, বিভিন্ন জায়গায় বিস্তার বিভিন্ন হবে এবং সেই অনুযায়ী কিছু কিছু কণা থাকবে যার বিস্তার হবে 0। সেই কণাকে বা সেই বিন্দুকে আমরা বলবো নিস্পন্দ বিন্দু। এবং কিছু কিছু বিন্দু থাকবে যে বিন্দুতে কণার বিস্তার সর্বোচ্চ হবে, সেটাকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু। আর কি পেলাম? পরপর দুটো নিস্পন্দ বিন্দু অথবা পরপর দুটো সুস্পন্দ বিন্দুর
মাঝের দূরত্ব হচ্ছে λ/2 আর পরপর দুটো নিস্পন্দ সুস্পন্দ অথবা সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব হচ্ছে λ/4। তারপর কি, স্থানু তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে শক্তিকে অগ্রসর করে নিয়ে যেতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে ডিস্টারবেন্সটা একটা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই জন্য এটাকে বলা হয় স্থানু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। ছবিটা থাকে এরকম, এক্ষেত্রে একটা অঞ্চল থাকবে এখান থেকে এখান পর্যন্ত, যার মাঝে সমস্ত কণাগুলো একই দশায় থাকবে এবং পাশের অঞ্চলে তারা বিপরীত দশায় আন্দোলিত হবে। এরপর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে লুপ। লুপটা কি? লুপটা হচ্ছে যে পরপর দুটো নিস্পন্দ বিন্দুর মাঝের অংশটাকে আমরা বলি লুপ। তো একটা লুপের মধ্যে অবস্থিত যে সমস্ত কণা আছে তারা প্রত্যেকেই সমদশায় থাকে, অর্থাৎ প্রত্যেকেই একসাথে উপরের দিকে যায়। সিমিলারলি পাশাপাশি অবস্থিত দুটো লুপের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে প্রত্যেকে বিপরীত দশায় থাকে, অর্থাৎ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হয় 180 ডিগ্রি। তার মানে কি? তার মানে হচ্ছে যে যে সময় একজন উপরের দিকে যাচ্ছে সেই সময় পাশের লুপের একটা কণা বিপরীত দিকে যাবে, অর্থাৎ নিচের দিকে যাবে। ঠিক, তো পাশাপাশি অবস্থিত দুটো লুপের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ তারা বিপরীত দশায় থাকে। এগুলো হচ্ছে স্থানু তরঙ্গের বৈশিষ্ট্য।